রক্তদানের পর অজ্ঞান। হাসপাতালে রক্তদান করতে গিয়েছিলাম ছেলের সাথে। রক্ত দেওয়ার পর হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়লাম। চোখ খুললাম ছেলের কোলে মাথা রেখে। সে আমার কপালে হাত বুলিয়ে চোখের জল ফেলছে। মা, আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে যাবে। ডাক্তার এসে বলল, চিন্তা নেই, আপনার স্ত্রী ঠিক আছে। ছেলে সংশোধন না করে আমার হাত চেপে ধরল। হাসপাতাল থেকে বের হয়ে সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মা, আজ তোমাকে হারানোর ভয়ে আমি বুঝেছি তুমি ছাড়া আমি বাঁচতে পারব না। আমি তোমাকে ভালোবাসি, শুধু মা হিসেবে নয়, জীবনসাথী হিসেবে। তার চোখের জল আমার গালে পড়ছিল। বলল, মা, বিয়ে করো আমাকে। আমি তোমার রক্তের মতোই তোমার শরীরে মিশে থাকতে চাই। আমার দুর্বল শরীরে তার এই আবেগের চাপ সইতে পারছি না। রক্তদানের পর এই অভাবনীয় প্রেমের স্বীকারোক্তি। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ছেলের এমন কথা শুনে আমি হতভম্ব। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মধুমিতা সেন। আমার বয়স ৪৩ বছর। আমার স্বামীর নাম কৌশিক সেন, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর তনবি। রিয়াদ ২০ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তনবি ১৩ বছর বয়সী, স্কুলে যায়। কিন্তু আমি যা বলতে যাচ্ছি তা আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা। সেদিন সকালে রিয়াদ বলল, মা, আমার ক্লাসমেট সুমনের বোনের জরুরি রক্তের প্রয়োজন। আমি একা গেলে ভয় লাগে, তুমি একসাথে চলো। আমি রাজি হয়ে গেলাম। হাসপাতালে পৌঁছে দেখি অনেক মানুষের ভিড়। রক্ত পরীক্ষা করে ডাক্তার বলল আমার রক্তের গ্রুপ ম্যাচ করেছে। রিয়াদ আমার পাশেই বসে থাকল। সুচ ফোটানোর সময় একটু ব্যথা পেলাম। রিয়াদ আমার হাত ধরে রাখল। মা, কেমন লাগছে সে জিজ্ঞেস করল। ভালো। তুমি চিন্তা করো না আগে। কিন্তু হঠাৎ মাথা ঘুরতে শুরু করল। চোখের সামনে অন্ধকার নেমে এল। শেষ যা মনে আছে রিয়াদের চিৎকার, মা, মা। চোখ খুলতেই দেখি রিয়াদের কোলে মাথা রেখে শুয়ে আছি। তার চোখে পানি। আমার কপালে হাত বুলাচ্ছে। মা, তুমি ঠিক আছো তো? আমি উঠে বসার চেষ্টা করলাম। হ্যাঁ, এখন ভালো লাগছে গিউ। ডাক্তার এসে আমার পালস দেখল। চিন্তা নেই, আপনার স্ত্রী একদম ঠিক আছে। রক্তদানের পর এরকম হওয়া স্বাভাবিক। রিয়াদ কিছু বলল না, শুধু আমার হাত চেপে ধরল। হাসপাতাল থেকে বের হওয়ার সময় রিয়াদ আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আজ তোমাকে হারানোর ভয়ে বুঝলাম তুমি ছাড়া আমি বাঁচতে পারব না গিউ। আমি ভাবলাম ছেলে আবেগপ্রবণ হয়ে পড়েছে। বললাম, আরে পাগল, আমি তো ভালোই আছি গু। কিন্তু সে আরও জোরে জড়িয়ে ধরে বলল, না মা, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, জীবনসাথী হিসেবে ভালোবাসি। আমি হতভম্ব হয়ে গেলাম। রিয়াদ, তুমি কি বলছ? মা, বিয়ে করো আমাকে। আমি তোমার রক্তের মতোই তোমার শরীরে মিশে থাকতে চাই। আমার মাথা ঘুরতে লাগল। এ কি শুনছি? আমার নিজের ছেলে? কিন্তু এই মুহূর্তেই একটি অদ্ভুত ব্যাপার ঘটল। রিয়াদের মুখ হঠাৎ পাল্টে গেল। তার চোখে একটা অন্যরকম চাহনি এল। সে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। মা, আমি একটা গোপন কথা বলি? আমার গলা শুকিয়ে গেল। কি? আসলে আমি রিয়াদ নই গি। আমি পিছিয়ে গেলাম। মানে? আমি একটি রহস্যময় সত্তা। রিয়াদের মধ্যে প্রবেশ করেছি। আমার নাম আকাশ। আমি ৩০০ বছর আগে মারা গিয়েছিলাম। কিন্তু আমার আত্মা এই পৃথিবীতেই রয়ে গেছে গি। আমি কাঁপতে শুরু করলাম। এ কি বলছ? আমি তোমার ভালোবাসায় পড়েছি মধুমিতা। ৩০০ বছর ধরে আমি একজন সাচ্চা ভালোবাসার খোঁজ করছিলাম। আজ তোমাকে দেখে বুঝলাম তুমিই সেই নারী গু। আমার মনে হলো স্বপ্ন দেখছি। তুমি তুমি ভূত। না, আমি একজন আধ্যাত্মিক সত্তা। আমি রিয়াদের কোনো ক্ষতি করিনি। শুধু তার শরীর ব্যবহার করে তোমার সাথে কথা বলছি গু। এই কথার পর হঠাৎ রিয়াদের চোখ পাল্টে গেল। সে আমার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইল। মা, আমি এখানে কি করছি? আমার কিছুই মনে নেই গু। আমি বুঝলাম আকাশ নামের সেই আধ্যাত্মিক সত্তা চলে গেছে। রিয়াদ আবার স্বাভাবিক হয়েছে। কিছু না বাবা। চলো বাসায় যাই। বাড়িতে এসে আমি ভাবতে থাকলাম, এইসব কি ঘটল?
আকাশ নামের সেই আত্মা কি আবার ফিরে আসবে? সেই রাতে ঘুমানোর সময় আমার স্বপ্নে একজন সুদর্শন পুরুষ এল। তার বয়স প্রায় ৩৫ বছর হবে। সাদা পোশাক পরা, চোখে একটা রহস্যময় দৃষ্টি। মধুমিতা, আমি আকাশ। আমি তোমার স্বপ্নে এসেছি গু। স্বপ্নেই আমি বললাম, তুমি কে? কেন আমাকে বিরক্ত করছ? আমি ৩০০ বছর আগে রাজা মহিপালের রাজ্যে একজন সেনাপতি ছিলাম। একটি যুদ্ধে আমি মারা যাই। কিন্তু আমার ভালোবাসা অপূর্ণ থেকে যায়। তাই আমার আত্মা এই পৃথিবীতেই ঘুরে বেড়াচ্ছে গিয়ে। কিন্তু তুমি কেন আমাকে বেছে নিলে? কারণ তুমি একমাত্র নারী যার মধ্যে আমি সেই ভালোবাসা খুঁজে পেয়েছি যার জন্য আমি ৩০০ বছর অপেক্ষা করেছি। আমি স্বপ্নেই কাঁদতে শুরু করলাম। কিন্তু আমার পরিবার আছে। আমি একজন বিবাহিত মহিলা গু। আমি তোমার পরিবারের কোনো ক্ষতি করব না। আমি শুধু তোমার হৃদয়ে একটা জায়গা চাই। পরদিন সকালে ঘুম ভাঙল। কিন্তু স্বপ্নটা এত জীবন্ত ছিল যে মনে হচ্ছিল সত্যি ঘটেছে। দুপুরে রিয়াদ কলেজ থেকে ফিরে বলল, মা, আমার একটা অদ্ভুত স্বপ্ন হয়েছে। একজন অদ্ভুত মানুষ আমার সাথে কথা বলেছে গি। আমার বুকটা ধড়ফড় করতে লাগল। কি বলেছে? সে বলেছে আমার শরীর দিয়ে তোমার সাথে কথা বলবে। আমি বলেছি না, কিন্তু সে বলল আমার কোনো ক্ষতি করবে না গি। আমি বুঝলাম আকাশ রিয়াদের সাথেও যোগাযোগ করেছে। সেই রাতে আবার আকাশ আমার স্বপ্নে এল। মধুমিতা, আমি তোমাকে আমার আসল ইতিহাস বলি গু। বলো। ৩০০ বছর আগে আমার প্রিয়তমা ছিল রাজকন্যা মালবিকা। আমরা দুজনে গোপনে প্রেম করতাম। কিন্তু রাজা জানতে পেরে আমাকে যুদ্ধে পাঠিয়ে দেন। সেই যুদ্ধেই আমি মারা যাই। মালবিকাও দুঃখে মারা যায়। তার মানে? আমি বিশ্বাস করি তুমি মালবিকার পুনর্জন্ম। তাই আমি তোমার কাছে ফিরে এসেছি গু। আমি স্বপ্নেই কাঁদতে থাকলাম। এইসব কি হচ্ছে আমার জীবনে? পরদিন হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেল। জ্বর এসে গেল। কৌশিক ডাক্তার ডেকে আনল। ডাক্তার পরীক্ষা করে বলল, কোনো সমস্যা নেই। শুধু দুর্বলতা। কিন্তু আমি জানতাম এটা স্বাভাবিক অসুস্থতা নয়। আকাশের সাথে আধ্যাত্মিক যোগাযোগের কারণেই এরকম হচ্ছে। সেই রাতে আকাশ আবার এল। মধুমিতা, তুমি অসুস্থ হয়ে পড়েছ কারণ আমাদের আত্মিক বন্ধন তৈরি হচ্ছে গি। এর মানে কি? মানে হল তুমি যদি আমাকে গ্রহণ করো তাহলে তুমি ভালো হয়ে যাবে। আর যদি প্রত্যাখ্যান করো তাহলে এই অসুস্থতা বাড়তেই থাকবে গি। আমি ভয় পেয়ে গেলাম। তুমি কি আমাকে জোর করছ? না, আমি তোমাকে পছন্দ করার জন্য জোর করছি না। কিন্তু আধ্যাত্মিক নিয়মে এরকমই হয়। যখন দুটি আত্মা একে অপরের জন্য নির্ধারিত, তখন তাদের একসাথে না থাকলে শারীরিক সমস্যা হয় গে। আমি কি করব বুঝতে পারলাম না। পরদিন সকালে রিয়াদ আবার অদ্ভুত আচরণ করতে শুরু করল। তার চোখে সেই রহস্যময় চাহনি ফিরে এল। মা, আমি আকাশ। তুমি কেমন আছো? আমি বললাম, আমি অসুস্থ হয়ে পড়েছি গু। তুমি যদি আমাকে গ্রহণ করো তাহলে তুমি সুস্থ হয়ে যাবে গু। কিন্তু আমি কিভাবে তোমাকে গ্রহণ করব? তুমি তো একটি আত্মা গু। আমি তোমার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি। আমি একটি মানুষের রূপ নিতে পারি। তার জন্য আমার একটি শরীর দরকার। কোন শরীর? আমি তোমার পাড়ার একটি মৃত্যুর দ্বারপ্রান্তে থাকা যুবকের শরীরে প্রবেশ করতে পারি। তাকে বাঁচিয়ে তুলে সেই শরীরেই তোমার সামনে আসব। আমি অবাক হয়ে গেলাম। এই রকম সম্ভব? হ্যাঁ। কিন্তু তার জন্য তোমার অনুমতি লাগবে গে। আমি চিন্তায় পড়ে গেলাম। একদিকে আমার অসুখ বাড়ছে, অন্যদিকে এই অবিশ্বাস্য প্রেমের আহ্বান। সেই রাতে কৌশিক বলল, তুমি কেমন জেন হয়ে গেছ? কি ভাবছ সারাদিন? আমি কি বলবো? যে আমার সাথে একটি ৩০০ বছরের পুরনো আত্মার প্রেম হয়েছে? কিছু না, শুধু একটু অসুস্থ বোধ করছি। পরদিন আকাশ আবার এল রিয়াদের মধ্য দিয়ে। মধুমিতা, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। সেখানে তুমি আমার আসল পরিচয় বুঝতে পারবে গু। কোন জায়গা? শহর থেকে ৫০ কিলোমিটার দূরে একটি পুরানো রাজবাড়ি আছে। সেটাই ছিল রাজা মহিপালের রাজ্য। সেখানে আমার কবর আছে গি। আমি ভাবলাম একবার গেলে হয়তো সব রহস্য পরিষ্কার হবে। ঠিক আছে, আমি যাব। পরদিন আমি রিয়াদকে বললাম আমরা একটা ঐতিহাসিক জায়গায় যাব। কৌশিক অফিসে গেছে, তন্বী স্কুলে। বাসে করে পুরানো রাজবাড়িতে পৌঁছলাম। ভাঙা দেওয়াল, জংলাগাছ দিয়ে ঢাকা একটা বিশাল এলাকা। হঠাৎ রিয়াদের মধ্যে আকাশ চলে এল। এসো মধুমিতা।
আমি তোমাকে আমার কবর দেখাই। রাজবাড়ির পেছনে একটি ছোট মাজার টাইপের জায়গায় একটি পাথরের কবর। এটাই আমার কবর। এখানে আমি ৩০০ বছর ধরে শুয়ে আছি। আমি কবরের উপর হাত রাখতেই হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হল। মনে হলো কেউ যেন আমার হাত স্পর্শ করল। অনুভব করতে পারছ আমার স্পর্শ? আমি কাঁদতে শুরু করলাম। সত্যিই কিছু একটা অনুভব করছিলাম। আকাশ, তুমি সত্যিই আছো? হ্যাঁ, প্রিয়তমা। আমি সত্যি আছি। শুধু তুমি আমাকে গ্রহণ করো। হঠাৎ কবরের পাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল, কে এখানে? আমি চমকে পিছিয়ে গেলাম। একজন বৃদ্ধ মানুষ এল। আমি এই মাজারের খাদেম। আপনারা কি করছেন এখানে? আমি বললাম, আমরা শুধু দেখতে এসেছি। বৃদ্ধ বলল, এই কবরের একটা ইতিহাস আছে। এখানে সেনাপতি আকাশের কবর। লোকে বলে তার আত্মা এখনো ঘুরে বেড়ায়। আমার সারা শরীর কেঁপে উঠল। কি বলেন? হ্যাঁ। অনেকে এসে বলে যায় যে তারা আকাশের সাথে কথা বলেছে। বিশেষ করে মেয়েরা। আমি বুঝলাম আমি একা নই। আরও অনেক নারীর সাথে আকাশ যোগাযোগ করেছে। তাহলে? তাহলে কিছু না। কিন্তু যারা আকাশের প্রেমে পড়েছে তাদের সবার একটাই পরিণতি হয়েছে। কি পরিণতি? তারা পাগল হয়ে গেছে। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি কি ভুল করেছি? রিয়াদের মুখে আকাশ বলল, মধুমিতা, এই বুড়োর কথা শুনো না। আমি তোমাকে কোনো ক্ষতি করব না। কিন্তু বৃদ্ধ খাদেম বলল, এই ছেলেটার মধ্যেও আকাশ প্রবেশ করেছে। তাড়াতাড়ি এখান থেকে চলে যান। আমি রিয়াদের হাত ধরে টানতে লাগলাম। কিন্তু সে নড়ল না। মা, আমি যাব না। আমি এখানেই থাকব। আমি বুঝলাম আকাশ রিয়াদকে নিয়ন্ত্রণ করছে। আকাশ, দয়া করে রিয়াদকে ছেড়ে দাও। আমি ছাড়ব, তবে তুমি আমার সাথে এখানেই থেকে যাও। খাদেম বলল, আপনি আপনার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি চলে যান। এখানে থাকা বিপজ্জনক। আমি জোর করে রিয়াদকে টেনে নিয়ে এলাম। রাস্তায় এসেই রিয়াদ স্বাভাবিক হয়ে গেল। মা, আমরা এখানে কেন? আমার কিছুই মনে নেই। বাড়ি ফেরার পথে আমি ভাবতে থাকলাম, আমি একটা বিপজ্জনক খেলায় জড়িয়ে পড়েছি। সেই রাতে আকাশ আবার স্বপ্নে এল। কিন্তু এবার তার চেহারা ভয়াবহ। চোখে রাগ। মধুমিতা, তুমি আমাকে ছেড়ে চলে এলে? আকাশ, আমি ভয় পেয়ে গেছি। তুমি যদি আমাকে গ্রহণ না করো, তাহলে আমি তোমার পরিবারের ক্ষতি করতে পারি। আমি কাঁদতে শুরু করলাম। দয়া করে আমার পরিবারের ক্ষতি করো না। তাহলে আমার কাছে ফিরে এসো। পরদিন থেকে আমার পরিবারে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। কৌশিকের অফিসে সমস্যা হল। তনবীর স্কুলে পড়ার সমস্যা হল। রিয়াদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। আমি বুঝলাম আকাশ আমার পরিবারকে কষ্ট দিচ্ছে। সেই রাতে আমি স্বপ্নে আকাশকে বললাম, আকাশ, তুমি আমার পরিবারকে কষ্ট দিও না। আমি তোমার কাছে ফিরে আসব। সত্যি? তুমি আমাকে গ্রহণ করবে? হ্যাঁ, কিন্তু তুমি আমার পরিবারের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে। তাহলে কাল সকালে তুমি সেই রাজবাড়িতে এসো। পরদিন সকালে আমি কৌশিককে বললাম একটি কাজে বাইরে যাচ্ছি। কিছু না বলে বের হয়ে গেলাম। রাজবাড়িতে পৌঁছে দেখি সেই খাদেম নেই। শুধু নীরবতা। আকাশের কবরের কাছে গিয়ে বললাম, আকাশ, আমি এসেছি। হঠাৎ হাওয়ার একটা ঝাপটা এল। আমার সামনে একটি স্বচ্ছ মূর্তি দেখা দিল। সুদর্শন পুরুষ, যাকে স্বপ্নে দেখেছিলাম। মধুমিতা, তুমি সত্যিই এসেছ? হ্যাঁ, আমি এসেছি। তুমি কি আমাকে গ্রহণ করবে? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আকাশ, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার একটি পরিবার আছে। আমি তাদের ছেড়ে যেতে পারি না। তাহলে কি করব আমরা? হঠাৎ আমার মনে একটা আইডিয়া এল। আকাশ, তুমি কি অন্য কোনো উপায়ে আমার কাছে আসতে পারো? কি রকম? তুমি বলেছিলে কোনো মৃতপ্রায় ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারো। সেই ব্যক্তিটি যদি আমার পরিবারের কেউ না হয়? হ্যাঁ, সেটা সম্ভব। কিন্তু তার জন্য আমাকে এই কবর থেকে উঠতে হবে। তুমি কিভাবে উঠবে? তোমার রক্ত লাগবে। তুমি যদি এই কবরে তোমার কয়েক ফোঁটা রক্ত দাও, তাহলে আমি মুক্ত হব। আমি ভাবলাম, এটাই হয়তো একমাত্র উপায়। ঠিক আছে। আমি আমার হাতের আঙুল কেটে কবরের উপর কয়েক ফোঁটা রক্ত ফেললাম। হঠাৎ মাটি কাঁপতে শুরু করল। কবর থেকে একটা উজ্জ্বল আলো বের হল।
মধুমিতা, আমি মুক্ত। এখন আমি একটি নতুন শরীর খুঁজব। আকাশের আত্মা কবর থেকে বের হয়ে আকাশে উড়ে গেল। আমি বাড়ি ফিরে এলাম। মনে মনে ভাবলাম, এখন কি হবে? 3 দিন পর সংবাদপত্রে একটা খবর দেখলাম। হাসপাতালে কোমায় থাকা রোগী হঠাৎ সুস্থ হয়ে উঠল। খবরটি পড়ে আমি বুঝলাম আকাশ কোনো একজনের শরীরে প্রবেশ করেছে। পরদিন দুপুরে দরজায় কলিং বেল বাজল। দরজা খুলে দেখি একজন অপরিচিত পুরুষ। বয়স প্রায় 35। সুদর্শন। চোখে সেই রহস্যময় চাহনি। মধুমিতা, তুমি? আমি আকাশ। আমি অর্জুন নামের একজন কোমায় থাকা রোগীর শরীরে প্রবেশ করেছি। সে এখন সুস্থ, কিন্তু আমি তার মধ্যে আছি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। তুমি সত্যি এসেছ? হ্যাঁ। এখন আমি একটি মানুষের রূপে তোমার সাথে থাকতে পারব। কিন্তু এই সময় রিয়াদ বাইরে থেকে এল। মা, ইনি কে? আমি বিব্রত হয়ে গেলাম। এ আমার এক বন্ধুর ছেলে। আকাশ বলল, আমি অর্জুন, তোমার মায়ের পুরানো বন্ধু। রিয়াদ সন্দেহের চোখে তাকাল। সেই রাত থেকে আকাশ আমার আশেপাশেই থাকতে শুরু করল। সে পাশের পাড়ায় একটা বাসা নিল। নিয়মিত আমার সাথে দেখা করত। কিন্তু একদিন কৌশিক সন্দেহ করতে শুরু করল। মধুমিতা, তুমি ইদানিং অনেক বাইরে যাচ্ছ। কার সাথে দেখা করো? কিছু না, শুধু বান্ধবীদের সাথে। কিন্তু কৌশিক বুঝতে পারছিল আমি মিথ্যা বলছি। একদিন সে আমাকে লুকিয়ে ফলো করল। দেখল আমি আকাশের সাথে পার্কে বসে আছি। সেই রাতে কৌশিক আমাকে জিজ্ঞেস করল, মধুমিতা, তুমি কার সাথে পার্কে ছিলে? আমি আর লুকাতে পারলাম না। সব সত্যি বলে দিলাম। আকাশের কথা, তার আত্মার কথা, সব। কৌশিক প্রথমে বিশ্বাস করল না। বলল, তুমি পাগল হয়ে গেছ। ভূতপ্রেত কি বলছ? কিন্তু আমি যখন আকাশকে বাড়িতে নিয়ে এলাম, তখন কৌশিক অবাক হয়ে গেল। আকাশ কৌশিককে বলল, আমি আপনার স্ত্রীকে ভালোবাসি। কিন্তু আমি আপনার পরিবারের কোনো ক্ষতি করব না। কৌশিক রেগে গেল। তুমি কে বলছো আমার স্ত্রীকে ভালোবাসো? কিন্তু আকাশ তার অলৌকিক শক্তি দেখাল। হাওয়া দিয়ে ঘরের জিনিসপত্র নাড়াতে শুরু করল। কৌশিক ভয় পেয়ে গেল। বুঝলে, কোনো সাধারণ মানুষ না। তুমি কে? তুমি কি চাও? আকাশ বলল, আমি আপনার স্ত্রীর প্রেমিক। 300 বছর আগের। আমি শুধু তার ভালোবাসা চাই। কৌশিক বলল, কিন্তু সে আমার স্ত্রী। আমি জানি। তাই আমি আপনার সাথে একটি সমঝোতার প্রস্তাব দিতে চাই। কি রকম? আপনি মধুমিতাকে সপ্তাহে 3 দিন আমার সাথে থাকার অনুমতি দিন। বাকি 4 দিন সে আপনার সাথে থাকবে। আমি অবাক হয়ে গেলাম। এ কি প্রস্তাব? কৌশিক বলল, এ কি পাগলামি বলছ? কিন্তু আকাশ তার শক্তি দেখিয়ে কৌশিককে বাধ্য করল। এইভাবে আমার জীবনে এক অদ্ভুত ব্যবস্থা চালু হল। সপ্তাহে 3 দিন আকাশের সাথে, 4 দিন কৌশিকের সাথে। কিন্তু এই অদ্ভুত জীবনযাত্রা বেশি দিন টিকল না। পাড়া প্রতিবেশীরা গুজব করতে শুরু করল। রিয়াদ আর তম্বি প্রশ্ন করতে শুরু করল, মা, তুমি কেন এত বাইরে থাকো? একদিন আমি আকাশকে বললাম, আকাশ, এইভাবে আর চলতে পারে না। আমার পরিবার ভেঙে যাচ্ছে। তাহলে কি করব? তুমি আমাকে নিয়ে অন্য কোথাও চলে যাও। কিন্তু তুমি তোমার সন্তানদের ছেড়ে যেতে পারবে? আমি কাঁদতে শুরু করলাম। আমি জানি না কি করব। হঠাৎ আকাশ বলল, মধুমিতা, আমি তোমাকে আমার জগতে নিয়ে যেতে পারি। তোমার জগৎ? হ্যাঁ, আত্মার জগত। সেখানে আমরা চিরকাল একসাথে থাকতে পারব। কিন্তু তার জন্য আমাকে মরতে হবে? না, তুমি মরবে না। আমি তোমাকে আমার মতো অমর করে দেব। আমি ভাবলাম, এটাই হয়তো সমাধান। কিন্তু সেই রাতে আমার স্বপ্নে মালবিকা এল। সেই রাজকন্যা, যার পুনর্জন্ম আমি। মধুমিতা, তুমি ভুল করছ। কেন? আকাশ তোমাকে সত্য বলেনি। সে আসলে একটি অশুভ আত্মা। 300 বছর আগে সে আমাকেও এই ফাঁদে ফেলেছিল। আমি অবাক হয়ে গেলাম। কি বলছো তুমি? আকাশ আসলে একজন তান্ত্রিক ছিল। সে রাজা মহিপালের যুগে কালো জাদু করত। আমাকে ভুলিয়ে আমার প্রেমে ফেলেছিল। তারপর আমার প্রাণশক্তি নিয়ে নিজেকে অমর করেছিল। তার মানে? সে যুদ্ধে মরেনি। সে নিজেই নিজেকে আত্মার রূপ দিয়েছে যাতে চিরকাল বেঁচে থাকতে পারে। এখন সে তোমার প্রাণশক্তি নিতে চায়।
আমার সারা শরীর কেঁপে উঠল। তাহলে আমি কি করব? তুমি তার কাছ থেকে দূরে থাকো। আমি তোমাকে রক্ষা করার উপায় বলে দিচ্ছি। পরদিন সকালে ঘুম ভেঙে আমি মালবিকার কথা ভাবতে লাগলাম। সে যা বলেছে তা কি সত্যি? দুপুরে আকাশ এল, কিন্তু আমি তার দিকে অন্যভাবে তাকাতে লাগলাম। আকাশ, তুমি কি আমার কাছে সব সত্যি বলেছ? হ্যাঁ, সব সত্যি গু। তুমি সত্যিই একজন সেনাপতি ছিলে? আকাশের চোখে একটা ইতস্তত ভাব দেখলাম। হ্যাঁ, তা ছিলাম গু। আমি বুঝলাম সে মিথ্যা বলছে। সেই রাতে আমি গোপনে একটি তান্ত্রিকের কাছে গেলাম। তাকে সব বললাম। তান্ত্রিক বলল, আপনি খুবই বিপদে আছেন। এই আত্মা একটি অশুভ শক্তি। এটি আপনার প্রাণশক্তি শুষে নিয়ে আরও শক্তিশালী হতে চায় গু। আমি কি করব? আপনাকে একটি সুরক্ষা কবচ দিচ্ছি। এটা গলায় পরে রাখবেন। এবং একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি। বিপদের সময় পড়বেন। আমি কবচ নিয়ে বাড়ি ফিরলাম। পরদিন আকাশ এসে বলল, মধুমিতা, আজ আমরা আমার জগতে চলে যাব। আমি যেতে চাই না ঘে। আকাশের চোখ লাল হয়ে গেল। কেন? তুমি আমাকে প্রতারণা করছ? আমি জানতে পেরেছি তুমি কে গু। আকাশ হেসে উঠল। তাহলে তো ভালোই। এখন আর ছলনা করতে হবে না গি। হঠাৎ তার চেহারা পরিবর্তন হয়ে গেল। ভয়াবহ দেখতে হয়ে গেল। মধুমিতা, তুমি আমার হাত থেকে পালাতে পারবে না গি। আমি তান্ত্রিকের দেওয়া মন্ত্র পড়তে শুরু করলাম। হঠাৎ আকাশ চিৎকার করে পিছিয়ে গেল। এ কি করছ? আমি মন্ত্র পড়তে থাকলাম। আকাশ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে লাগল। কিন্তু এই সময় সে অর্জুনের শরীর ছেড়ে চলে গেল। অর্জুন মাটিতে পড়ে গেল। আমি অর্জুনকে তুলে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বলল, এই ব্যক্তি অজ্ঞান হয়ে আছে। কিন্তু বিপজ্জনক কিছু নয় গু। কয়েকদিন পর অর্জুন জ্ঞান ফিরে পেল। সে বলল, আমার কিছুই মনে নেই। আমি হাসপাতালে কোমায় ছিলাম। তারপর এখানে গি। আমি বুঝলাম আকাশ অর্জুনকে ছেড়ে চলে গেছে। কিন্তু আমার ভুল ভাঙল কয়েকদিন পরই। আকাশ আবার ফিরে এল। এবার সে আরও শক্তিশালী অবস্থায়। রাতের স্বপ্নে এসে বলল, মধুমিতা, তুমি আমাকে ঠকাতে পারবে না গি। আমি তান্ত্রিকের কাছে আবার গেলাম। তান্ত্রিক বলল, এই আত্মাকে চূড়ান্তভাবে শেষ করতে হবে। তার জন্য আপনাকে তার আসল কবরে যেতে হবে। সেখানে একটি বিশেষ পূজা করতে হবে। কি রকম পূজা? আপনাকে আগুনে পুড়িয়ে তার সমস্ত অশুভ শক্তি নষ্ট করতে হবে। কিন্তু এই কাজ খুবই বিপজ্জনক। আমি সিদ্ধান্ত নিলাম। এই অশুভ আত্মার হাত থেকে মুক্তি পেতেই হবে। পরদিন গোপনে সেই পুরানো রাজবাড়িতে গেলাম। তান্ত্রিক আমার সাথে ছিল। আকাশের কবরের চারপাশে বিশেষ মন্ত্রপুত তেল ছড়িয়ে আগুন ধরিয়ে দিলাম। হঠাৎ ভয়াবহ চিৎকার শোনা গেল। আকাশ উপস্থিত হল। মধুমিতা, তুমি আমাকে ধ্বংস করছ? হ্যাঁ, তুমি একটি অশুভ শক্তি। তোমাকে শেষ করতেই হবে গি। আকাশ আমাকে আক্রমণ করতে এল। কিন্তু আগুনের কারণে সে কাছে আসতে পারল না। ধীরে ধীরে তার চিৎকার কমে গেল। অবশেষে সম্পূর্ণ নীরবতা। আমি বুঝলাম আকাশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই ঘটনার পর আমার জীবনে অন্য একটি চমক অপেক্ষা করছিল। বাড়ি ফিরে দেখি অর্জুন আমার বাড়িতে বসে আছে। অর্জুন, তুমি এখানে? মধুমিতা, আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। কেন? আকাশ আমার শরীর দখল করার সময় আমি সবকিছু দেখেছি। তুমি আমাকে মুক্ত করেছ গু। আমি অবাক হয়ে গেলাম। তুমি সব জানো? হ্যাঁ। এবং আমি তোমার প্রেমেও পড়েছি গু। আমার মাথা ঘুরে গেল। কি? মধুমিতা, আকাশ ছিল অশুভ। কিন্তু আমি একজন সাধারণ মানুষ। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসা দিতে পারি। আমি কৌশিকের কথা ভাবলাম। আমার সন্তানদের কথা ভাবলাম। অর্জুন, আমি একটি বিবাহিত মহিলা গি। আমি জানি। কিন্তু প্রেমের কোনো বাধা থাকে না গি। এবার আমি একটি সাধারণ মানুষের প্রেমের প্রস্তাব পেলাম। কোনো অলৌকিক ঘটনা নয়, সাধারণ ভালোবাসা। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম। কৌশিককে সব খুলে বললাম। কৌশিক, আমি অর্জুনকে ভালোবাসি। কিন্তু আমি আমার পরিবার ছেড়ে যেতে চাই না গে। কৌশিক অনেক কান্নাকাটি করল। কিন্তু শেষ পর্যন্ত বলল, তুমি যা চাও তাই করো। আমি অর্জুনের সাথে থাকার সিদ্ধান্ত নিলাম।
কিন্তু আমার সন্তানদের কাছেও থাকব। এইভাবে আমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হল। আকাশের অশুভ প্রেম থেকে মুক্তি পেয়ে এখন অর্জুনের সাথে একটি স্বাভাবিক জীবন। কিন্তু জীবনে সব সময় চমক থেকেই যায়। 6 মাস পর আমি জানতে পারলাম যে আমি গর্ভবতী। অর্জুনের সন্তান। এই খবরে সবাই হতবাক। কৌশিক, রিয়াদ, তম্বি সবাই। কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম এই সন্তানকে জন্ম দেব। 9 মাস পর জন্ম হল একটি ছেলের। নাম রাখলাম আকাশ। হ্যাঁ, সেই অশুভ আত্মার নামেই। কিন্তু এই আকাশ সম্পূর্ণ ভিন্ন। এ আমার প্রেমের ফসল। অর্জুন বলল, মধুমিতা, এই শিশুর মধ্যে দিয়ে আমাদের ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে গি। আমি হাসলাম। জীবনটা কি অদ্ভুত! একটি অশুভ প্রেম থেকে শুরু হয়ে শেষ হল একটি পবিত্র ভালোবাসায়। এখন আমার 3টি সন্তান। রিয়াদ, তম্বি আর আকাশ। 2টি স্বামী, কৌশিক আর অর্জুন। সবাই একসাথে একটি বড় পরিবারের মতো থাকি। কৌশিক শেষ পর্যন্ত অর্জুনকে মেনে নিয়েছে। রিয়াদ আর তন্বী তাদের নতুন ছোট ভাইকে খুব ভালোবাসে। জীবনে যা কিছু রহস্য ছিল সব পরিষ্কার হয়ে গেছে। এখন শুধু ভালোবাসা আর শান্তি। অর্জুন প্রায় বলে, মধুমিতা, আকাশ তোমাকে আমার কাছে পৌঁছে দিয়েছে। এদিক থেকে দেখলে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিতকে। আমি হেসে বলি, হ্যাঁ, ভাগ্য অনেক অদ্ভুতভাবে কাজ করে কি। কিন্তু আমার এই শান্তিময় জীবনে আবার একটি ঝড় উঠল। আকাশ যখন 2 বছর বয়সী তখন একদিন সে কথা বলতে শুরু করল। কিন্তু তার প্রথম কথা ছিল, মা, আমি তোমাকে 300 বছর ধরে খুঁজছিলাম গু। আমার রক্ত শীতল হয়ে গেল। এ কি বলছে? অর্জুন বলল, শিশুরা কখনো কখনো অদ্ভুত কথা বলে। চিন্তার কিছু নেই গি। কিন্তু দিন দিন আকাশের আচরণ আরও রহস্যময় হয়ে উঠল। সে এমন সব কথা বলত যা একটি 2 বছরের শিশুর পক্ষে জানা অসম্ভব। একদিন সে বলল, মা, আমার আগের জন্মে আমি রাজা মহিপালের রাজ্যে ছিলাম গু। আমি আতঙ্কিত হয়ে গেলাম। সেই অশুভ আকাশের আত্মা কি আমার সন্তানের মধ্যে প্রবেশ করেছে? সেই রাতে আমি তান্ত্রিকের কাছে গেলাম। তান্ত্রিক বলল, আপনি যখন সেই অশুভ আত্মাকে ধ্বংস করেছিলেন তখন তার কিছু অংশ হয়তো বেঁচে গিয়েছিল। সেটা আপনার গর্ভের শিশুর মধ্যে প্রবেশ করেছে গি। তার মানে আমার সন্তান? আপনার সন্তান বিপজ্জনক। তার মধ্যে সেই অশুভ আত্মার শক্তি আছে গি। আমি কাঁদতে শুরু করলাম। আমি কি করব? এই শিশুকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি সে বড় হয়ে তার পূর্ণ শক্তি পায় তাহলে আপনার পরিবারের জন্য বিপদ। বাড়ি ফিরে আমি অর্জুনকে সব বললাম। অর্জুন বলল, মধুমিতা, এ তো আমাদের নিজের সন্তান। আমি এই শিশুর কোনো ক্ষতি হতে দেব না গি। কিন্তু যদি সে সত্যিই বিপজ্জনক হয় তাহলে আমরা তাকে সঠিক পথে পরিচালিত করব। দিন দিন আকাশ বড় হতে লাগল। তার অদ্ভুত ক্ষমতাগুলো প্রকাশ পেতে শুরু করল। সে মানুষের মনের কথা পড়তে পারত, ভবিষ্যৎ বলতে পারত। 5 বছর বয়সে সে একদিন বলল, মা, আমি জানি তুমি আমাকে নিয়ে ভয় পাচ্ছ গু। আমি চমকে গেলাম। না বাবা, আমি কেন ভয় পাব? কারণ আমি আলাদা। আমি জানি আমার মধ্যে সেই পুরানো আকাশের আত্মা আছে গু। আমার হাত কেঁপে উঠল। তুমি কি বলছ? কিন্তু মা, আমি সেই আকাশ নই। আমি তোমার আর বাবার সন্তান। আমি তোমাদের কোনো ক্ষতি করব না গি। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমার প্রিয় সন্তান মা, আমি একটা কথা বলি? আমি চাই আমার এই বিশেষ ক্ষমতা দিয়ে মানুষের উপকার করতে গু। আমি অবাক হয়ে গেলাম। কিভাবে? আমি অসুস্থ মানুষদের সুস্থ করতে পারি। দুঃখী মানুষদের সান্ত্বনা দিতে পারি গি। এই কথা শুনে আমার মনে আশার আলো জাগল। হয়তো আমার সন্তান সেই অশুভ শক্তিকে ভালো কাজে ব্যবহার করতে পারবে। আকাশ বড় হতে হতে সত্যিই মানুষের উপকার করতে শুরু করল। পাড়ার অসুস্থ মানুষেরা তার কাছে এসে সুস্থ হয়ে যেত। আমাদের বাড়িতে প্রতিদিন অসংখ্য মানুষের ভিড় হতে থাকল। কৌশিক বলল, মধুমিতা, এই ছেলে তো একটা অলৌকিক ক্ষমতার অধিকারী গু। রিয়াদ আর তন্বীও তাদের ছোট ভাইয়ের ক্ষমতায় মুগ্ধ হল। কিন্তু আমি সবসময় ভয়ে থাকতাম। কখন যে আকাশের মধ্যকার অশুভ শক্তি জেগে ওঠে। একদিন আকাশ 10 বছর বয়সে আমাকে বলল, মা, আমি একটি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি দেখেছি আমার ভবিষ্যৎ। আমি একদিন একজন মহান সাধক হব। মানুষের সেবা করব। আমি খুশি হলাম। সত্যি? হ্যাঁ। কিন্তু তার জন্য আমাকে কঠোর সাধনা করতে হবে।
আমাকে হিমালয়ে গিয়ে তপস্যা করতে হবে গু। আমার বুকটা ধড়ফড় করতে লাগল। তুমি আমাদের ছেড়ে যাবে? না মা, আমি তোমাদের ছেড়ে যাব না। কিন্তু কয়েক বছরের জন্য আমাকে সাধনা করতে হবে গু। আমি কাঁদতে শুরু করলাম। আমার প্রিয় সন্তান আমাকে ছেড়ে যাবে? অর্জুন বলল, আকাশ, তুমি এখনো ছোট। বড় হয়ে এসব ভাববে উ। কিন্তু আকাশ দৃঢ়ভাবে বলল, না বাবা, আমি আমার লক্ষ্য সম্পর্কে নিশ্চিত গু। 15 বছর বয়সে আকাশ সত্যিই বাড়ি ছেড়ে চলে গেল। সে বলল, মা, আমি 5 বছর পর ফিরব। তখন আমি পূর্ণ সাধক হয়ে ফিরব। আমি তাকে যেতে দিতে চাইনি। কিন্তু সে অটল ছিল। আকাশ চলে যাওয়ার পর আমাদের বাড়ি নীরব হয়ে গেল। প্রতিদিন যে মানুষের ভিড় হতো তা আর হল না। 5 বছর কেটে গেল। আমি প্রতিদিন আকাশের ফেরার অপেক্ষায় থাকতাম। একদিন হঠাৎ দরজায় কলিং বেল বাজল। দরজা খুলে দেখি একজন সাধুর পোশাকে কেউ দাঁড়িয়ে আছে। মা, আমি ফিরে এসেছি গু। আমি চিনতে পারলাম। আমার আকাশ। কিন্তু সে অনেক পাল্টে গেছে। তার চোখে একটা দিব্য আলো। মুখে শান্তির ছাপ। আকাশ, তুমি? আমি তাকে জড়িয়ে ধরলাম। মা, আমি এখন একজন পূর্ণ সাধক। আমি মানুষের সেবায় আমার জীবন উৎসর্গ করব। সেই থেকে আকাশ আমাদের সাথেই থাকে। কিন্তু সে এখন একজন সাধক। প্রতিদিন হাজারো মানুষ তার কাছে আসে। সে তাদের সেবা করে। আমার সেই ভয় আর নেই যে আকাশের মধ্যকার অশুভ শক্তি জেগে উঠবে। সে সেই অশুভতাকে ভালোতে পরিণত করেছে। এখন আমার বয়স 50 বছর। আমার 3 সন্তান সবাই প্রতিষ্ঠিত। রিয়াদ একজন ইঞ্জিনিয়ার। তন্বী একজন ডাক্তার। আর আকাশ একজন মহান সাধক। কৌশিক আর অর্জুন দুজনেই আমার পাশে আছে। আমরা একটি বিশাল সংযুক্ত পরিবার। কখনো কখনো ভাবি, জীবনটা কতই না অদ্ভুত। একটি হাসপাতালে রক্তদানের ঘটনা থেকে শুরু হয়ে আজ এই পর্যায়ে এসে পৌঁছেছি। অর্জুন প্রায় বলে, মধুমিতা, তোমার জীবনের গল্প একটি বই হয়ে যেতে পারে কু। আমি হেসে বলি, কে বিশ্বাস করবে এত অবিশ্বাস্য গল্প? কিন্তু এই গল্প সম্পূর্ণ সত্য। আমার জীবনে যা ঘটেছে তার সবটুকুই সত্য। আজ রাতে আকাশ আমাকে বলল, মা, আমি একটা কথা বলি? বলো উ। আমার মধ্যে যে পুরানো আকাশের আত্মা ছিল সেটা এখন পুরোপুরি শুদ্ধ হয়ে গেছে। এখন আমার মধ্যে কোনো অশুভতা নেই গু। আমার চোখে পানি এসে গেল। সত্যি? হ্যাঁ মা। তুমি এখন সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারো। আমি তোমার প্রিয় সন্তান। শুধু তোমার উ। এইভাবে আমার জীবনের সব রহস্য, সব দ্বন্দ্ব, সব সমস্যার সমাধান হয়ে গেল। যে যাত্রা শুরু হয়েছিল একটি রক্তদানের ঘটনা দিয়ে, সেটা শেষ হল পূর্ণ শান্তি আর ভালোবাসা দিয়ে। আমার পরিবারে এখন 7 জন সদস্য। কৌশিক, আমি, অর্জুন, রিয়াদ, তন্বী, আকাশ, আর সবশেষে আমার নাতনি, তন্বীর মেয়ে রিয়া। হ্যাঁ, তন্বী বিয়ে করেছে। তার একটি প্রিয় মেয়ে আছে। এখন আমাদের বাড়িতে প্রতিদিন হাসি খুশির আওয়াজ। শিশু রিয়ার কিলবিল। সবার আনন্দের শব্দ। মাঝে মাঝে মনে হয় জীবনে যত কষ্ট, যত জটিলতা পার করেছি তার সবটুকুই এই সুখের জন্য, এই পূর্ণতার জন্য। আকাশ প্রায় বলে, মা, তোমার জীবনের সংগ্রামের কারণেই আমি আজ একজন সাধক হতে পেরেছি উ। রিয়াদ বলে, মা, তুমি আমাদের জন্য যা করেছ তা আমরা কোনোদিন ভুলতে পারব না গি। তন্বী বলে, মা, তুমি আমার আদর্শ উ। অর্জুন বলে, মধুমিতা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি গু। কৌশিক বলে, মধুমিতা, যত দিন বেঁচে থাকব তোমার কৃতজ্ঞতায় থাকব উ। এইসব ভালোবাসার মানুষদের নিয়েই আমার জীবন। যে জীবনে ছিল রহস্য, অভ্যুদয়, প্রেম, সংগ্রাম আর অবশেষে শান্তি। আজ রাতে ঘুমানোর আগে আমি ভাবছি, আমার এই গল্প যারা শুনবে তারা হয়তো বিশ্বাস করবে না। কিন্তু যাদের জীবনে এরকম অদ্ভুত ঘটনা ঘটেছে তারা জানে যে অসম্ভব বলে আসলে কিছু নেই। প্রেম, ভালোবাসা, আত্মত্যাগ, সংগ্রাম, এইসব দিয়েই মানুষের জীবন গড়ে ওঠে। আর কখনো কখনো সেই জীবনে এসে মিশে যায় অলৌকিকতা, রহস্য, এমনকি অশুভ শক্তিও। কিন্তু শেষ পর্যন্ত ভালোর জয় হয়। প্রেমের জয় হয়। আমার জীবনের গল্প তেমনি। একটি অশুভ শুরু, কিন্তু শুভ সমাপ্তি। এই গল্পের শুরুতে যে আকাশ ছিল অশুভ আত্মা, সেই আকাশই আজ আমার প্রিয় সন্তান। মানুষের সেবায় নিয়োজিত একজন মহান সাধক। জীবনের চক্র অনেক অদ্ভুত। যা শুরু হয় অন্ধকার দিয়ে তা শেষ হতে পারে আলো দিয়ে।
আমার সেই হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে যে অভাবনীয় প্রেমের স্বীকারোক্তি শুনেছিলাম তা আজ পরিণত হয়েছে পরিপূর্ণ পারিবারিক সুখে। রক্তদানের সেই দিনটি আমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল। সেদিন থেকেই শুরু হয়েছিল আমার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। এখন সেই অ্যাডভেঞ্চার শেষ। এখন শুধু শান্তি, ভালোবাসা আর পরিপূর্ণতা। বন্ধুরা, এই ছিল আমার জীবনের অবিশ্বাস্য কিন্তু সত্য গল্প। একটি গল্প যা শুরু হয়েছিল রক্তদানের পর অজ্ঞান হওয়া দিয়ে আর শেষ হল একটি বিশাল সুখী পরিবার দিয়ে। জীবনে যা কিছু ঘটে সবটুকুই একটা কারণে। আমার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি মানুষের সাথে সাক্ষাৎ, প্রতিটি সিদ্ধান্ত, সবকিছুই আমাকে এই চূড়ান্ত সুখের দিকে নিয়ে এসেছে। আজ আমি একজন পরিপূর্ণ নারী, একজন সফল মা, 2 জন ভালোবাসার মানুষের সাথী, আর একজন বীর যোদ্ধা যে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে জিতেছে। এই গল্প এখানেই শেষ। কিন্তু আমার জীবন এখানেই শেষ নয়। আরও অনেক দিন বেঁচে থাকব আমার প্রিয় মানুষদের নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে, আর হয়তো ভবিষ্যতে আরও কোনো রোমাঞ্চকর ঘটনা ঘটবে আমার জীবনে। কে জানে? তবে যাই ঘটুক, আমি জানি আমি তা মোকাবেলা করতে পারব। কারণ আমি একা নই। আমার সাথে আছে আমার পরিবার, আমার ভালোবাসার মানুষেরা, আর সবচেয়ে বড় কথা, আমার সাথে আছে আমার বিশ্বাস। ভালোতে বিশ্বাস, প্রেমে বিশ্বাস, জীবনে বিশ্বাস। এই বিশ্বাসই আমাকে শক্তি দেয়। এই বিশ্বাসই আমার জীবনের প্রকৃত সম্পদ। ধন্যবাদ সবাইকে আমার এই দীর্ঘ গল্প ধৈর্য সহকারে শোনার জন্য। আশা করি এই গল্প থেকে কেউ না কেউ অনুপ্রেরণা পাবে। কেউ না কেউ শিখবে যে জীবনে যত বড় সমস্যাই আসুক তার সমাধান আছে। যত বড় অন্ধকারই আসুক তার শেষে আলো আছে। জীবনটা সুন্দর, জীবনটা অর্থবহ, জীবনটা বাঁচার মতো। শুভ রাত্রি সবাইকে। আমার গল্প এখানেই শেষ। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম 6 মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে?
প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই কি। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গু। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হল। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি গু। ষোড়শ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এল। সোহেলের নাম পত্রিকা ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুল কো গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি?
আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন ৪৫ বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে। কিন্তু শর্ত হলো, তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর। সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ।
সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল, সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। ৩০ টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট ৫,০০০ টাকা। এই টাকা সে জমিয়েছে গত ৩ বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন ১০ বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র ১৫ মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে ৩,৫০০ টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল। ১০ টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় ৬ ঘণ্টা লেগে গেল। দুপুর ১টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং ২৩, রোড নং ৫, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল।
কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী।
দুজন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম গ। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এল। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে গে। সোহেল ভাবল, 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গ। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন গু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি, এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল।
ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে। তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে ৫ টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু ৫ টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। ৩ জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি। বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় ৩টা সেলাই দিলেন। বলল, ১ সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন ১ সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে। চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এল করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না। লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই ১ সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই ৩ জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে। কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন। করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি। শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি। একটু জ্বর হয়েছিল। এখন ভালো। ১ সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে। তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে গু। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে। তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও। আমার কাজে লাগছে না। তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ৬ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও ৩ মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে।
তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো। আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ। তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার। আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল। আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলের জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান। শুক্রবার। তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর। দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল।
সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল। 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায় নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল। কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে। আমি জমাচ্ছি। আরও 1 বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল।
তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে কি? নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল, একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে 15,000 থেকে 10,000 সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি, কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নীল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে একদিন, বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হল যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্রাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে।
একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হলো। তাকে নিযোগ দেওয়া হলো। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমল পানীয় কিনল। দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেল মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লেন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এলো। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে। আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ। কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। 11 অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল 6 মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল। ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। 10 অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল।
এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এলো। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখো সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব